দেখো লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ওয়ান অফ দ্য কার্ডিনাল প্রিন্সিপাল অফ মহাত্মা গান্ধীজি ডক্ট্রিন অফ সত্যাগ্রহ। তাহলে সত্যাগ্রহ যে গান্ধীজি করছেন তার মধ্যে কোনটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তার মধ্যে যে ফিচার্স গুলো আছে, সত্যাগ্রহ বলতে কি বোঝায়? সত্যাগ্রহ মানে সত্যের প্রতি অবিচল থেকে অহিংস পদ্ধতিতে বিরোধী পক্ষকে কি করা, পুরোপুরি পর্যদস্ত করা এবং নিজের লক্ষ্যে উপনীত হওয়া। তো এইখানে যে জিনিসগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে একটা হচ্ছে ট্রুথফুলনেস, মানে সত্যবাদিতা, অবশ্যই এটা গান্ধীজি বলেছেন। নন ভায়োলেন্স, বি হচ্ছে নন ভায়োলেন্স, অহিংসা। তারপরে কি আছে তোমার ফিয়ারলেসনেস, মানে নির্ভয়। আর যে আরেকটা হচ্ছে তোমার অ্যাবস্টিনেন্স, মানে হচ্ছে কোনো বিষয় থেকে বিরত থাকা, পরিহার করা, মানে এখানে কোনো কিছু খারাপ বা কোনো কিছু ব্যাপারকে মিথ্যাচার পরিহার করার কথা বলা হয়েছে। ঠিক আছে, মিথ্যাচার হ্যাঁ বলো। স্যার, অ্যাবস্টিনেন্স মানে মিথ্যাচার। মিথ্যাচার ঠিক এই অর্থে ইউজ হয় না এখানে। এখানে পৃথক করা, পরিহার করা, বিরত থাকা, এই অর্থে তোমার অ্যাবস্টিনেন্সটা ইউজ হয়। মিথ্যাচার বলতে গেলে এখানে যে ট্রুথফুলনেস আছে তার অপোজিট এখানে করতে হয়। তো যাই হোক না কেন, এখানে যে কোনো রকম ব্যভিচার থেকে দূরে থাকার কথা বলা হচ্ছে। ওয়াইন ইউজ না করা বা মিথ্যাচার না করা বা খারাপ পথে না যাওয়া, সব ব্যাপারগুলোকে এখানে বোঝানো হচ্ছে। এবার দেখো এর মধ্যে যে কোনো ধর্ম, যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো মহাপুরুষের মধ্যেই এটা বলা যেতে পারে যে ডি আনসারটা এখানে হয়। তোমরা ডি আনসারটা এখানে দিয়ে রাখো, অপশনটা দিয়ে রাখো, ডি আনসার করে নাও। তার সঙ্গে আমি এই যে সত্যাগ্রহ কথাটা বলা হচ্ছে এই সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের আলোচনা করি যেগুলো তোমাদের হয়তো জানা আছে। তা গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কে দেখা যায় যে নীতিটা গ্রহণ করেছিলেন, সেটা ক্ষেত্রে দুটো বই দ্বারা তিনি খুব মারাত্মকভাবে প্রভাবিত হন। এবং প্রভাবিত হয়েছিলেন শুধু দুটো বই দ্বারা না, অনেক কিছু দ্বারাই তিনি প্রভাবিত হয়েছিলেন। তো এখানে দুটো বই কি কি তোমাদের জানা আছে নিশ্চয়ই। দুটো বই কি কি বলতো? লিও Unto টলস্টয়ের the last, কিংডম অফ গড। un, হ্যাঁ, একটা হচ্ছে লিও unto the টলস্টয়ের last. কিংডম অফ গড, একটা হচ্ছে রাস্কিনের আনটু দ্য লাস্ট। ঠিক আছে, তা লিখে রাখতে পারো যে গান্ধীজি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই টলস্টয়েজ, TOLSTOY টলস্টয়েজ কিংডম অফ গড, একটা বই, এটা পরীক্ষা খুবই আছে, লিও টলস্টয়ের বই। অ্যান্ড রাস্কিনস, RUSKIN রাস্কিনস আনটু দ্য লাস্ট, UNTO দ্য লাস্ট। যে কোনো গ্রন্থের নাম ইনভার্টেড কমার মধ্যে রাখবে, আনটু দ্য লাস্ট। এবার যদি বলা হয় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় করেছিলেন, তোমরা উত্তরগুলো দাও তোমার, কারণ তোমাদের সাউথ অনেকটাই আফ্রিকা। আহমেদাবাদ। সাউথ সাউথ আফ্রিকা, আফ্রিকা। ভেরি ফাইন। এবং গান্ধীজি যে এখানে করছেন সত্যাগ্রহটা, তার আগে দেখা যায় যে তিনি সাউথ আফ্রিকা গিয়েছিলেন কেন? তিনি সাউথ আফ্রিকা গিয়েছিলেন আইন ব্যবসা করার জন্য। কি ধরনের আইন ব্যবসা? তিনি লয়ার ছিলেন তো। তোমার দাদা আবদুল্লাহ কোম্পানি বলে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির লয়ার হিসেবে তিনি গিয়েছিলেন সাউথ আফ্রিকায়। এবং যখন তিনি ওখানে যান, দেখা যাচ্ছে 1893 সালে রাত্রিতে একটা ট্রেনে তিনি চেপেছিলেন, সেই ফার্স্ট ক্লাস টিকিট তার কাছে ছিল। কিন্তু থাকা সত্ত্বেও দেখা যায় যেহেতু তিনি কালো চামড়ার লোক, সেহেতু ব্রিটিশ উপনিবেশ সাউথ আফ্রিকা ছিল। তো ওখান থেকে কি করা হচ্ছে, ট্রেন থেকে তাকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে, কারণ তার ফার্স্ট ক্লাস টিকিট থাকা সত্ত্বেও কিন্তু তাকে সেই ট্রেনের কম্পার্টমেন্টে ওঠার অধিকার তার নেই। কোন স্টেশনে তাকে ঠেলে ফেলে দেওয়া হয় এবং কোন ডেটে, এবং তারপর থেকেই ব্রিটিশদের যে অ্যাপার্থিয়েট, অ্যাপার্থিয়েট মানে বর্ণবৈষম্যের বিরুদ্ধে কিন্তু তিনি লড়াই করতে শুরু করছেন। তার কোন স্টেশনে ঠেলে ফেলে দেওয়া হয়? পিটার মরিটসবার্গ। একদম ঠিক। সকলের জানা আছে কি? লিখবে? কোনো একজনের যদি অজানা থাকে তাহলে লেখাবো, বলো। স্যার, লিখে দিন লিখিয়ে স্যার। দিন। আচ্ছা, লিখে রাখো। on the midnight of June 7 on the midnight of the June 7 1893 Gandhiji was thrown off,
ROWN thrown off the train's first class compartment, the train's first class compartment at Pietermaritzburg, Pieter Maritzburg, MARITZBURG, বাংলায় কি করবে? পয়হস্যই দয়াকার ময়াকার রয়হস্যই খণ্ডিত পার্ক, পিটার মারিৎজবার্গ। ঠিক আছে, পিটার্স মারিৎজবার্গ স্টেশন in South Africa, ঠিক আছে। তাহলে এই ঘটনার পরই হচ্ছে কি তোমার গান্ধী সত্যাগ্রহ আন্দোলন আরো বেশি ঝুঁকলেন, এবং গান্ধীজির ওখানে হলো সত্যাগ্রহ আন্দোলন সাউথ আফ্রিকার প্রথম। কিন্তু যদি বলা হয় ভারতবর্ষে গান্ধীর সর্বভারতীয় সত্যাগ্রহ আন্দোলন কোনটা? রাওলাট সত্যাগ্রহ। হ্যাঁ বলো। রাওলাট সত্যাগ্রহ, একদম ঠিক, রাওলাট সত্যাগ্রহ, যেটা হয়েছিল কোন সালে? 1919 সালে। আর গান্ধীজির ভারতবর্ষের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটা? চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ। গান্ধীজির প্রথম হাঙ্গার স্ট্রাইক কোনটা? আহমেদাবাদ মিল স্ট্রাইক। ঠিক আছে। এবং যদি বলা হয় গান্ধীজির ভারতবর্ষে যে অসহযোগ আন্দোলন করছেন 1920 সালে, সেটা বন্ধ হচ্ছে 1922 সালে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে তার ঠিক 10 বছর পরে 1930 সালে, যেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। তো সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের দুটো পর্যায় আছে, তোমাদের জানা আছে। তো এখন আমি এগুলোর মধ্যে আর যাচ্ছি না, পরের কোয়েশ্চেনে আসি। দেখো তারপরের কোয়েশ্চেনটা এসো। স্যার আনসার গুলো আপনি মার্ক করে দিতে পারেন পিডিএফটাতে। না, এটা যেহেতু পিপিটি নয়, পিডিএফ, সেহেতু এখানে মার্ক করা যাবে না। আমার এখানে পিপিটি হলে তখন এটা মার্ক করা যায়, এটা যেহেতু পিডিএফ সেহেতু মার্ক করা স্যার যাবে না। হাইলাইট করা যায়, আপনি হাইলাইট করতে পারবেন, মানে আমাদের জিওগ্রাফি ক্লাসে এই পিডিএফ এই হাইলাইট করে দেয় যেটা অ্যানসার হয়। এখানে হাইলাইট করার তো অপশন আমি পাচ্ছি না। আমি যেগুলো পড়াইছিল পিপিটি, তোমরা একটা ক্লাসে ছিলে, এখানে তো হাইলাইট করা যাচ্ছে না, অপশন আমি পাচ্ছি না এগুলো। আচ্ছা তুমি লিখে নাও না, 73-এর ডি আনসার লিখে নাও না, 73 ডি আনসার। আমরা লিখে নিচ্ছি স্যার, লিখে নিচ্ছি ওইভাবে। ঠিক আছে স্যার। আচ্ছা এবার দেখো 74 নম্বর কোয়েশ্চেন। দেখো 74 নম্বর কোয়েশ্চেনে বলছে, আফটার দ্য ফেলিওর অফ দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট গান্ধীজি লেড এমফাসিস অন, মানে আইন অমান্য আন্দোলনের পর গান্ধীজি কিসের ওপর গুরুত্ব প্রদান করেছিলেন? তাহলে আইন অমান্য আন্দোলন এটা শুরু হচ্ছে 1930 সালে, এবং আইন অমান্য আন্দোলনের আলটিমেট গোল কি ছিল, টার্গেট কি ছিল? কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সকে আমরা বিশেষ একটা টার্ম ইউজ করি, সেটা কি তোমার পূর্ণ স্বরাজ, তাই না? আচ্ছা, পূর্ণ স্বরাজের কথা এখানে বলা হচ্ছে। এবার এই যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট করছে, তার জন্য গান্ধীজি হেঁটে গিয়েছিলেন সবরমতী আশ্রম থেকে গুজরাটের সমুদ্র উপকূলবর্তী ডান্ডি নামক স্থান পর্যন্ত। এবং এই রাস্তাটা কতটা দূরত্ব ছিল? এবং তার 241 মাইল। 241 মাইল, হ্যাঁ, বা 385 কিলোমিটার বলতে পারো। এবং এই যে রাস্তাটা তিনি কভার করেছিলেন, কতটা দিন লেগেছিল, কদিন লেগেছিল? 25 দিন স্যার। একদম ঠিক, 25 দিন, 25 ডেজ। আচ্ছা, এবার আমার যা মনে হচ্ছে সকলের কিন্তু এই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ জানা নয়, যারা উত্তর দিচ্ছ খুব ভালো প্রিপারেশন আছে। এবার এখানে কিছু কিছু তথ্য আমি বলবো, যেগুলো যারা এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারোনি তারা লিখে নেবে, ঠিক আছে? তাহলে এখানে
ডান্ডি মার্চটা লিখেছিল কত কিলোমিটার রাস্তাটা তোমরা করে নেবে, 85 কিলোমিটার। আর ডান্ডি মার্চ টুক টাইম 25 ডেজ। ডান্ডি মার্চ টুক টাইম 25 ডেজ। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মাইলটা কত বললেন? মাইল দরকার লিখে রাখো 385 কিলোমিটার, আর 241 মাইল হয়, ওটা না লিখলেও চলবে। 25 ডেজ ড্রাইভিং লাগছে। এবং এখানে একটা গান গাওয়া হয়েছিল এই ডান্ডি মার্চের সময়কালে। কতজন লোক ছিল বলতো? স্টার্টিং করে কতজন? 78 প্লাস 1। 70। স্যার হ্যাঁ, 78 গান্ধীজিকে নিয়ে হচ্ছে 79, আর এক্সক্লুডিং গান্ধীজি 78। এবার এই সময় একটা গান গাওয়া হয়, রঘুপতি রাঘব রাজারাম। এই রঘুপতি রাঘব রাজারাম গানটা রচনা করেছিলেন কে? দিগম্বর বিষ্ণু পালুস্কর। না, উনি গেয়েছিলেন, উনি রচনা বিষ্ণু করেননি। দিগম্বর পাণ্ডুর। উনি রচনা করেননি, রচনা করেছিলেন লক্ষণাচার্য, আর গেয়েছিলেন কে? পণ্ডিত বিষ্ণু দিগম্বর পালুস্কার। তাহলে এটা লিখে রাখো, at the time of historic Dandi March, at the time of historic Dandi March, at the time of historic Dandi March, Vishnu Digambar Paluskar, Vishnu VISHNU, Digambar DIGMBAR, Paluskar PALUSKR, sang রঘুপতি রাঘব রাজারাম উইদিন ইনভার্টেড কমা, রঘুপতি রাঘব রাজারাম, রঘুপতি রাঘব রাজারাম, but it was written by শ্রী লক্ষণাচার্য, শ্রী লক্ষণাচার্য, LAKXMANACHARY। একটু ভুল করলাম, LAXMANA, এটা হবে না। LAXMANACHARY, লক্ষ্মণাচার্য। ঠিক আছে, লক্ষণাচার্য। এবার দেখো, এই যে গান্ধীজি তোমার আন্দোলনটাকে বন্ধ করছেন একটা ঘটনার জন্য, সেটা হচ্ছে গান্ধীয়াদিন চুক্তি। তো গান্ধীয়াদিন চুক্তি হচ্ছে, তো তার আগে প্রথম গোলটেবিল বৈঠক হয়ে গেছে, যাতে গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যান, তার জন্য হচ্ছে গান্ধীয়াদিন চুক্তি। সেই কারণে তিনি টেম্পোরারি কি করলেন, আন্দোলনটাকে বন্ধ করলেন। কিন্তু সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে তিনি যাওয়ার পর দেখা যাচ্ছে যে কমিউনাল প্রবলেম নিয়ে বা সাম্প্রদায়িক সমস্যা নিয়ে তার সঙ্গে মতপার্থক্য রইল। সেই কারণে তিনি কি হচ্ছেন, রিক্ত হস্তে বা ফাঁকা হাতে ফিরে আসছেন। এবং ফিরে আসার পর তিনি আবার আন্দোলন শুরু করছেন। এটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সেকেন্ড ফেজ। তাহলে আইন অমান্য আন্দোলনের সেকেন্ড ফেজ কবে শুরু হয়? তালিকা রাখো। 1932 স্যার। হ্যাঁ, অবশ্যই 32। ডেটটা মনে আছে বাবু? ডেটটা বলো দেখি একটু। 2 জানুয়ারি। হ্যাঁ, আচ্ছা লিখে রাখো, খুব ভালো। তুমি যে 32টা মনে রাখো এটাই অনেক বড় ব্যাপার, অনেকে এটাই মনে রাখে না। তা লিখে রাখো, the second phase of civil disobedience movement, the second phase of civil disobedience movement was started after the failure of second roundtable conference, after the failure of second roundtable conference। হ্যাঁ স্যার বলো। আরেকবার অবশ্যই করবেন স্যার? লেখো, the second phase of the civil disobedience movement, the second phase of the civil disobedience movement was started after the failure of second roundtable conference, after the failure of second roundtable conference on January
2nd, January 2nd, 1932. 1932. The second phase of the civil disobedience movement was started after the failure of second roundtable conference on January 2nd, 1932. 1932. ঠিক আছে, এবং যখন সেকেন্ড ফেজ শুরু করছেন তখন গান্ধীজিকে দেখা যাচ্ছে যে একটা জেলের মধ্যে বন্দি করা হচ্ছে। কি ভাই? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এই বাবু, এই দেখ তো একজন এসছে, দাঁড়িয়ে দিয়ে লেখো। আচ্ছা, এখানে একটা যেটা বলছিলাম আমি, যখন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স শুরু হচ্ছে, সরি, সেকেন্ড ফেজটা শুরু হচ্ছে, গান্ধীজিকে তখন ভারতবর্ষে জেলের মধ্যে ভরে দেওয়া হচ্ছে। গান্ধীজি তখন কোন জেলের মধ্যে ভরে দেওয়া হয় বলতো? পুনাতে একটা জেলের মধ্যে। ইয়ারবেদা জেল, বলো, ইয়ারবেদা জেল। জারবেদা জেল। ইয়ারবেদা। এবং এই যে জারবেদা জেলের মধ্যে ভরে দেওয়া হচ্ছে, এবং তারপরেই র্যামজে ম্যাকডোনাল্ড, তিনি হচ্ছেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার, হি অ্যানাউন্সড কমিউনাল অ্যাওয়ার্ড, তিনি সাম্প্রদায়িক বাটোয়ারা বা পুরস্কার অ্যানাউন্স করছেন। এবং তার বিরুদ্ধে গান্ধীজি কি করছেন? অনশন শুরু করছেন জারবেদা জেলের মধ্যেই। এবং এই অনশন শুরু করার কারণ ছিল, র্যামজে ম্যাকডোনাল্ডের টার্গেট ছিল যে ভারতবর্ষে ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতিকে ভালোভাবে কার্যকর করা। এবং দেখা যায় যে ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি যে কার্যকর করা হয়েছে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে কিন্তু ব্রিটিশরা করে দিয়েছে। তাহলে হিন্দু মুসলমান যত নিজেদের মধ্যে লড়াই করবে তত তারা সাধারণভাবে বা খুব ভালোভাবে শাসন ব্যবস্থা পরিচালিত করতে পারবে। এটা কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে একটা বড় ধরনের একটা হাতিয়ার। যারা জনগণ যারা মানে বিক্ষোভ প্রদর্শন করে প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে, তাদের যে কোনোভাবে ডিভাইড করে দাও। তা আমাদের দেশে তো ধর্মটা একটা খুব ভয়ঙ্কর ব্যাপার। তা আমরা প্রত্যেকেই ধর্ম নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করি, ভাতের থেকে ধর্মের চিন্তা বেশি। তো যাই হোক না কেন, তো সেই সুযোগটা ওরা নিয়েছিল। এবার তারপরে তারা লক্ষ্য করছে, অর্থাৎ ব্রিটিশরা লক্ষ্য করছে এইটা ভাগ করেও কিন্তু হচ্ছে না, এখন হিন্দু ধর্মের মধ্যে ভাগ নিয়ে আসতে হবে। হিন্দু ধর্মের মধ্যে দেখা যাচ্ছে ডিপ্রেস ক্লাস যারা আছে, দলিত সম্প্রদায় যারা আছে, তাদের নেতৃত্ব দিচ্ছেন বি.আর. আম্বেদকর। আর দলিতদের যদি স্পেশাল কিছু ফেসিলিটিস দেওয়া হয়, আইনসভাতে সিট যদি রিজার্ভ করে দেওয়া হয়, তাহলে কি হবে? তারা আন্দোলন থেকে সরে আসবে, ব্রিটিশদের সহকারী বা সহযোগীতে পরিণত হবে। এটাকেই কার্য করার উদ্দেশ্য ছিল। এবং তার বিরুদ্ধে গান্ধীজি অনশন শুরু করলেন। এবং পরবর্তীকালে আম্বেদকর পলিটিক্যাল প্রেসারের মধ্যে পড়ে গিয়ে পুনাতে গিয়ে তার সঙ্গে চুক্তি করতে বাধ্য হচ্ছেন। যে চুক্তিটা হচ্ছে, ওই জায়গার নাম অনুসারে কি চুক্তির নাম হলো? পুনা প্যাক্ট। এই পুনা প্যাক্টে সই করলো দলিত সম্প্রদায়ের হয়ে আম্বেদকর। আর কংগ্রেসের তরফ থেকে সই করেছিল কে? মদন মোহন মালব্য। একদম মদন মালব্য। ভেরি ফাইন। এটা কিন্তু অনেকেই জানে, অনেকে ভাবে গান্ধীজি সইটা করেছিল, গান্ধীজি সহমত দিয়েছিল, তিনি কিন্তু সই করেনি। তা লিখে রাখো। স্যার নেগোসিয়েটর অফ দি পুনা প্যাক্ট বলা হয় ওনাকে। হ্যাঁ বলো। নেগোসিয়েটর অফ পুনা প্যাক্ট বলা হয় মদন মোহন মালব্যকে। হ্যাঁ, তার একটা উক্তি বিশেষ পরীক্ষা আসছে, হিন্দু হিন্দি হিন্দু, হিন্দি হিন্দু, সরি দাঁড়ো, আমি একটা লবঙ্গ মুখে দিন, ক্লাস নিতে পারবো না। যেটা হচ্ছে হিন্দ হিন্দি হিন্দু, এই উক্তিটা তার একটা কোটেশন আছে, সেটাও তার উক্তি। স্যার হিন্দি হিন্দু হিন্দুস্তান না? হ্যাঁ বলো। হিন্দি 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 হিন্দু হিন্দুস্তান না? হিন্দ হিন্দি হিন্দু, এই কথাটা হচ্ছে মদন মোহন মালব্য, বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, আমরা ঘটনাগুলো একটুখানি পরস্পর লিখে নিলে অনেকের সুবিধা হবে। এবার যাদের খুব ভালো প্রস্তুতি আছে তাদের খুব দরকার না লাগলেও সিকোয়েন্সগুলো মাথায় রাখবে। দেখো, আমি যদি দেখি ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, রাউন্ড টেবিল কনফারেন্স সংক্ষেপে কি লিখছি? আরটিসি। কোন সালে হচ্ছে? 1930। ঠিক আছে, তারপর কি হচ্ছে? গান্ধী আরউইন প্যাক্ট, এটা অপর নাম কি বলতো?
দিল্লি চুক্তি, প্যাক্ট। দিল্লি চুক্তি। দিল্লি প্যাক্ট দিল্লি প্যাক্ট এটা কবে হচ্ছে? 1931। 31 ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ড আরটিসি মানে রাউন্ড টেবিল কনফারেন্স কোন সালে হচ্ছে? 1931। স্যার। এবার কি হচ্ছে? কমিউনাল অ্যাওয়ার্ড। কমিউনাল অ্যাওয়ার্ডটা কবে হচ্ছে? 32 ভেরি ফাইন, 1932। এটা বাংলায় কি বলে? সাম্প্রদায়িক বাটোয়ারা বা পুরস্কার। তারপরে হচ্ছে পুনা প্যাক্ট। এই ঘটনার যে সিরিজটা লেখাচ্ছি না, এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা। এটা কবে হচ্ছে? 1932। থার্ড আরটিসি রাউন্ড টেবিল কনফারেন্স এটা কবে হচ্ছে? 1932। 33 না 32 31, 32। ঠিক আছে, এবার যেটা লেখার সেটা আমরা লিখে নেব। এর মাঝে কিন্তু একটা ঘটনা আছে যেটা বিসিএস পরীক্ষায় এসেছিল, যে আরউইনের সময়কালে 1931 সালে দিল্লি থেকে নতুন দিল্লিতে রাজধানী স্থানান্তর হচ্ছে। 1931 এর ঘটনা। এটা মনে রাখবে, এইখানটা লিখে রাখো যে এটা ঠিক হয়েছিল তোমার 13 ফেব্রুয়ারি, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের ঠিক আগেই হয়েছিল। এইখানটায় লিখে রাখো ট্রান্সফার অফ ক্যাপিটাল from Delhi to New Delhi on February 13, 1931। ঠিক আছে, এটা বিসিএস আসা কোয়েশ্চেন। তাহলে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে ঠিক আগে এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে।